তীব্র অভিমান আর নীরব যন্ত্রণার ছায়ায় আচ্ছন্ন তার হরিণ চোখ দুটি যতীনের কল্পনায় বারবার ভেসে উঠত, যেন সেই চোখ দুটো নির্বাক ভাবে আকুতি জানাত। আজ সেই চোখ বন্ধ, ক্লান্ত, জ্বরে আক্রান্ত। সেই চোখের সুদীর্ঘ পল্লব কুড়ানির শীর্ণ কপালের উপর কালির রেখা টেনেছে। দেখা মাত্র যতীনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এত কোমল, এত সুন্দর করে গড়ে তুলে বিধাতা কেন তাকে দুর্ভিক্ষ আর মহামারীর মধ্যে ফেলে দিলেন? আজ যে প্রাণটি ক্লান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে পড়ে আছে, তার এই ছোট্ট জীবনে এত দুঃখ, এত কষ্ট সহ্য করার শক্তি সে কোথা থেকে পেল? তোমার এই মালাটা আমার গলায় পরিয়ে দাও কুড়ানি। কি হবে দাদা বাবু? আমি তোমায় ভালোবাসি কুড়ানি। জ্বালা দিয়া গেলি মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে। রবি ঠাকুরের সৃষ্টি এক গভীর অনুভূতির জগৎ, যেখানে প্রেম, ত্যাগ আর মানব সংসারের সূক্ষ্ম টানাপোড়েন একসাথে বোনা থাকে। আজ আমরা প্রবেশ করছি তার এক অনন্য গল্পে, মাল্যদান। আচ্ছা, কখনো কি মনে হয়েছে প্রেমের প্রকৃত অর্থ কি? তা কি শুধুই রূপের আরাধনা, নাকি তার ভিতরে লুকিয়ে থাকে আত্মার এক অবিচ্ছেদ্য বন্ধন? গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে রবি ঠাকুরের কলমে মাল্যদান। সকালবেলায় শীত শীত ছিল। দুপুরে বাতাস অল্প একটু তাতিয়ে উঠে দক্ষিণ দিক থেকে বইতে আরম্ভ করেছে। যতীন যে বারান্দায় বসেছিল, সেখান থেকে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল ও আরেক দিকে একটি শিরীষ গাছের মাঝখানের ফাঁক দিয়ে বাইরের মাঠ চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে ধু ধু করছিল। তারই এক প্রান্ত দিয়ে কাঁচা পথ চলে গেছে। সেই পথ দিয়ে বোঝাই খালাস গরুর গাড়ি ধীরে ধীরে গ্রামের দিকে ফিরে চলেছে। গারোয়ান মাথায় গামছা ফেলে অত্যন্ত বেকার ভাবে গান গাইছে। আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি, আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। এমন সময়ে পিছন থেকে একটি নারী কণ্ঠ বলে উঠল, কি যতীন, পূর্বজন্মের কারো কথা ভাবছ বুঝি? কেন পটল, আমি কি এমনই হতভাগা যে ভাবতে হলেই পূর্বজন্ম নিয়ে টান পড়তে হয়? আত্মীয় সমাজে পটল নামে খ্যাত এই মেয়েটি বলে উঠল, আর মিথ্যে বড়াই করতে হবে না তোমার। ইহজন্মের সব খবরই তো রাখি মশাই। ছি ছি ছি, এত বয়স হলো তবু একটা সামান্য বউও ঘরে আনতে পারলে না। আমাদের ওই যে ধনামালিটা, ওরও একটা বউ আছে। তার সঙ্গেই 2 বেলা ঝগড়া করে সে পাড়াশুদ্ধ লোককে জানিয়ে দেয় যে বউ আছে বটে। আর তুমি যে মাঠের দিকে তাকিয়ে এমন ভান করছো যেন কার চাঁদ মুখ ধ্যান করতে বসেছ। এ সমস্ত চালাকি কি আমি বুঝি না? ও কেবল লোক দেখাবার ভরং মাত্র।
দেখো যতীন, চেনা বামুনের পৈতের দরকার হয় না। আমাদের ওই ধনাটা তো কোনোদিন বিরহের ছুতো করে মাঠের দিকে তাকিয়ে থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিরানি হাতে ওকে দিন কাটাতে দেখেছি, কিন্তু ওর চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখিনি। আর তুমি মশাই সাত জন্ম বউয়ের মুখ দেখলে না, কেবল হাসপাতালে মরা কেটে ও পড়া মুখস্থ করে বয়স পার করে দিলে। তুমি অমন বড় দুপুরবেলা আকাশের দিকে গদগদ হয়ে তাকিয়ে থাকো কেন? না, এ সমস্ত বাজে চালাকি আমার আর ভালো লাগে না, আমার গা জ্বালা করে। যতীন হাত জোর করে বলল, থাক থাক, আর নয়, আমাকে আর লজ্জা দিও না। তোমাদের ধনাই ধন্য, ওর আদর্শে আমি চলতে চেষ্টা করব, কেমন? আর কথা নয়, কাল সকালে উঠে যে কাঠকুর্নি মেয়ের মুখ দেখব তারই গলায় মালা দেব। এইসব ধিক্কার আমার আর সহ্য হচ্ছে না। তবে এই কথাই রইল। হ্যাঁ, রইল। তবে এসো। কোথায় যাব? এসোই না। না না, মনে হচ্ছে একটা দুষ্টুমি তোমার মাথায় এসেছে। আমি এখন এখান থেকে নড়ছি না। আচ্ছা, তবে এখানেই বসো। বলে সে দ্রুত পদে প্রস্থান করল। পরিচয় দেওয়া যাক। যতীন এবং পটলের বয়সের মধ্যে একদিনের পার্থক্য। পটল যতীনের চেয়ে একদিনের বড় বলে যতীন তার প্রতি কোনো রকমের সামাজিক সম্মান দেখাতে নারাজ। উভয়ে খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন, বরাবর একসঙ্গে খেলা করে এসেছে। দিদি বলে না বলে পটল যতীনের নামে ছেলেবেলায় বাপ খুড়োর কাছে অনেক নালিশ করেছে, কিন্তু কোনো শাসনবিধির দ্বারা কোনো ফল পায়নি। একটি মাত্র ছোট ভাইয়ের কাছেও তার পটল নাম ঘুচল না। পটল দিব্যি মোটা সোটা গোল গাল প্রফুল্লতার রসে পরিপূর্ণ। তার কৌতুকে হাসি চেপে রাখতে পারে সমাজে এমন কোনো শক্তি ছিল না। শাশুড়ির কাছেও সে কোনো দিন গাম্ভীর্য অবলম্বন করতে পারেনি। প্রথম প্রথম তা নিয়ে অনেক কথা উঠেছিল, কিন্তু শেষে সকলকেই হার মেনে বলতে হলো, ও ওই রকম। পরে এমন হলো যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনেদের গাম্ভীর্য ধূলিসাৎ হয়ে গেল। পটল তার আশেপাশে কখনো কোনো জায়গায় মন ভার মুখ ভার দুশ্চিন্তা সহ্য করতে পারে না। অজস্র গল্প হাসি ঠাট্টায় তার চারিদিকের হাওয়া বাতাস যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হতে থাকত। পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট। বেহার অঞ্চল থেকে বদলি হয়ে কলকাতায় অবগারি বিভাগে স্থান পেয়েছেন। প্লেগের ভয়ে বালিতে একটি বাগান বাড়ি ভাড়া নিয়ে থাকেন। সেখান থেকে কলকাতায় যাতায়াত করেন। আবগারি পরিদর্শনে প্রায়ই তাকে মফস্বলে ফিরতে হবে বলে দেশ থেকে মা এবং অন্য দু একজন আত্মীয়কে আনবার উপক্রম করছেন। এমন সময়ে ডাক্তারিতে নতুন উত্তীর্ণ পশার প্রতিপত্তিহীন যতীন বোনের নিমন্ত্রণে হপ্তাখানেকের জন্য এখানে এসেছে। কলকাতার গলি থেকে প্রথম দিন গাছপালার মধ্যে এসে যতীন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুন মধ্যাহ্নের রসালস্যে আবিষ্ট হয়ে বসেছিল। এমন সময়ে পূর্বকথিত সেই উপদ্রব আরম্ভ হল। পটল চলে গেলে আবার খানিকক্ষণের জন্য সে নিশ্চিন্ত হয়ে একটুখানি নড়ে চড়ে বেশ আরাম করে বসল। কাঠকুড়ানি মেয়ের প্রসঙ্গে ছেলেবেলাকার রূপকথার অলিগলির মধ্যে তার মন ঘুরে বেড়াতে লাগলো। এমন সময়ে পটলের হাসি মাখা কণ্ঠে সে চমকে উঠল। পটল আরেকটি মেয়ের হাত ধরে সবেগে টেনে এনে যতীনের মুখের সামনে এনে দাঁড় করালো। বলল, ও কুড়ানি। মেয়েটি বলল, কি দিদি, আমার এই ভাইটি কেমন দেখো দেখি। মেয়েটি অসংকোচে যতীনকে দেখতে লাগলো। পটল বলল, কেমন, ভালো দেখতে না? মেয়েটি গম্ভীরভাবে বিচার করে ঘাড় নেড়ে বলল,
হ্যাঁ, ভালো। যতীন লাল হয়ে চৌকি ছেড়ে উঠে বলল, পটল, কি ছেলে মানুষই করছো? আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো? তোমার বুঝি বয়সের গাছ পাথর নেই? যতীন পালালো। পটল তার পিছনে পিছনে ছুটতে ছুটতে বলল, ও যতীন, আরে তোমার ভয় নেই, তোমার ভয় নেই, এখন তোমার মালা দিতে হবে না, ফাল্গুন চৈত্র লগ্ন নেই, আরে এখনো হাতে সময় আছে। পটল যাকে কুড়ানি বলে ডাকে সেই মেয়েটি অবাক হয়ে রইল। তার বয়স 15-16 হবে। শরীর ছিপছিপে, মুখশ্রী সম্বন্ধে বেশি কিছু বলবার নেই, কেবল মুখে একটি অসামান্যতা আছে যা দেখলে যেন বনের হরিণের ভাব মনে আসে। কঠিন ভাষায় তাকে নির্বুদ্ধিতা বলা যেতে পারে, কিন্তু তা বোকামি নয়, তা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র। তাতে কুড়ানির মুখের সৌন্দর্য নষ্ট না করে বরং একটা বিশিষ্টতা দিয়েছে। সন্ধ্যাবেলায় হরকুমার বাবু কলকাতা থেকে ফিরে এসে যতীনকে দেখে বললেন, এই যে যতীন এসেছো দেখছি, যাক ভালো হয়েছে। তোমাকে একটু ডাক্তারি করতে হবে। পশ্চিমে থাকতে দুর্ভিক্ষের সময় আমরা একটা মেয়েকে নিয়ে মানুষ করছি। পটল তাকে কুড়ানি বলে ডাকে। ওর বাপ মা এবং এই মেয়েটি আমাদের বাংলোর কাছেই একটা গাছতলায় পড়েছিল। যখন খবর পেয়ে গেলাম, গিয়ে দেখি ওর বাবা মা মরে গিয়েছে, মেয়েটির প্রাণটুকু আছে মাত্র। পটল তাকে অনেক যত্নে বাঁচিয়েছে। ওর জাতের কথা কেউ জানে না। তা নিয়ে কেউ আপত্তি করলেই পটল বলে, ও তো দ্বিজ, একবার মরে গিয়ে এবার আমাদের ঘরে জন্ম নিয়েছে, ওর জাত কবে ঘুচে গিয়েছে। প্রথমে মেয়েটি পটলকে মা ডাকতে শুরু করেছিল। পটল নিজেই ধমক দিয়ে বলল, খবরদার, আমাকে মা বলিস নে, আমাকে দিদি বলিস। কত বড় মেয়ে মা বললে নিজেকে বুড়ি বলে মনে হবে। বোধ করি সেই দুর্ভিক্ষের অনাহারে বা অন্য কোনো কারণে ওর থেকে থেকে শুল বেদনার মতো হয়। ব্যাপারখানা যে কি তা একবার ভালো করে পরীক্ষা করে দেখো। ওরে তুলসী, এই কুড়ানিকে ডেকে আনতো। কুড়ানি চুল বাঁধতে বাঁধতে অসম্পূর্ণ বেনি পিঠের ওপর দুলিয়ে হরকুমার বাবুর ঘরে এসে উপস্থিত হলো। তার হরিণের মতো চোখ দুটি দুজনের ওপরে রেখে এসে চেয়ে রইল। যতীন ইতস্তত করছে দেখে হরকুমার বাবু তাকে বললেন, বৃথা সংকোচ করছো যতীন। ওকে দেখতে মস্ত ডাগর, কিন্তু কচি ডাবের মতো। ওর ভিতরে কেবল জল ছলছল করছে, এখনো শ্বাসের রেখা মাত্র দেখা যায়নি। ও কিছুই বোঝে না। ওকেও তুমি নারী বলে ভ্রম করো না, ও বনের হরিণী। যতীন তার ডাক্তারি কর্তব্য পালন করতে লাগলো। কুড়ানি কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করল না। যতীন বলল, শরীরের কোনো বিকার তো বোঝা গেল না। পটল ফস করে ঘরে ঢুকে বলল, হয়তো হৃদয়ের কোনো বিকার ঘটেছে, তার পরীক্ষা চাও। বলে কুড়ানির কাছে গিয়ে তার চিবুক স্পর্শ করে বলল, ও কুড়ানি, আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়েছে? কুড়ানি মাথা হেলিয়ে বলল, হ্যাঁ। আমার ভাইকে তুই বিয়ে করবি? হ্যাঁ। পটল এবং হরকুমার বাবু হেসে উঠলেন। কুড়ানি কৌতুকের মর্ম না বুঝে তাদের অনুকরণে মুখখানি হাসিতে ভরিয়ে চেয়ে রইল। যতীন লাল হয়ে উঠে ব্যস্ত হয়ে বলল, পটল, তুমি বড্ড বাড়াবাড়ি করছো, এ ভারী অন্যায়। হরকুমার বাবু, আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দিয়ে থাকেন। নইলে আমিও যে ওর কাছে প্রশ্রয়ের প্রত্যাশা করতে পারি না। কিন্তু যতীন, কুড়ানিকে তুমি জানো না বলেই অত ব্যস্ত হয়েছ। তুমি লজ্জা করে কুড়ানিকে লজ্জা করতে শেখাবে দেখছি।
ওকে কাঞ্চন বৃক্ষের ফল তুমি খাইও না হে। সকলে ওকে নিয়ে কৌতুক করছে, তুমি যদি এখন ওকে গাম্ভীর্য দেখাও সেটা ওর পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হবে। এই জন্যই তো জ্যোতিরের সঙ্গে আমার কোনো কালেই বনল না। ছোটবেলা থেকে কেবল ঝগড়া চলছে, ও বড় গম্ভীর। বুঝেছি, ঝগড়া করাটা এমনভাবেই একেবারে অভ্যেস হয়ে গেছে। তোমার ভাই তো পালিয়েছে, এখন ফের মিথ্যে কথা। তোমার সঙ্গে ঝগড়া করে সুখ নেই, আমি চেষ্টাও করি না। আমি গোড়াতেই হার মেনে যাই। বড় কর্ম করো, গোড়ায় হার না মেনে শেষে হার মানলে কত খুশি হতাম। রাতে শোয়ার ঘরে জানলা দরজা খুলে যতীন অনেক কথা ভাবল। যেই মেয়ে আপনার বাপ মাকে না খেতে পেয়ে মরতে দেখেছে, তার জীবনের ওপর কি ভীষণ ছায়া পড়েছে। এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হয়ে উঠেছে, তাকে নিয়ে কি কৌতুক করা যায়? বিধাতা দয়া করে তার বুদ্ধিবৃত্তির ওপরে একটা আবরণ ফেলে দিয়েছেন। এই আবরণ যদি উঠে যায় তবে অদৃষ্টের রুদ্রলীলার কি ভীষণ চিহ্ন প্রকাশ হয়ে পড়ে। আজ দুপুরে গাছের ফাঁক দিয়ে যতীন যখন ফাল্গুনের আকাশ দেখছিল, দূর থেকে কাঁঠাল মুকুলের গন্ধ মৃদুতর হয়ে তার ঘ্রাণকে আবিষ্ট করে ধরেছিল, তখন তার মনটা মাধুর্যের কুহেলিকায় সমস্ত জগৎটাকে আচ্ছন্ন করে দেখেছিল। এই বুদ্ধিহীন মেয়েটি তার হরিণের মতো চোখ দুটি নিয়ে সেই সোনালী কুহেলিকা অপসারিত করে দিয়েছে। পরের দিন সন্ধ্যার সময় কুড়ানির সেই যন্ত্রণা ধরল। পটল তাড়াতাড়ি যতীনকে ডেকে পাঠালো। যতীন এসে দেখল কষ্টে কুড়ানির হাতে পায়ে খিল ধরেছে, শরীর আড়ষ্ট। যতীন ওষুধ আনতে পাঠিয়ে বোতলে করে গরম জল আনতে হুকুম করল। পটল বলল, ভারী মস্ত ডাক্তার হয়েছে, পায়ে একটু গরম তেল মালিশ করে দাও না, দেখছো না পায়ের তলা হিম হয়ে গেছে। যতীন রোগিনীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘষে দিতে লাগলো। চিকিৎসা করতে গিয়ে রাত্রি অনেক হলো। হরকুমার কলকাতা থেকে ফিরে এসে বারবার কুড়ানির খবর নিতে লাগলেন। যতীন বুঝল সন্ধ্যাবেলায় কাজ থেকে ফিরে এসে পটলের অভাবে হরকুমারের অবস্থা অচল হয়ে উঠেছে। ঘন ঘন কুড়ানির খবর নেওয়ার তাৎপর্য হয়তো তাই। যতীন বলল, হরকুমার বাবু ছটফট করছেন, তুমি যাও পটল। পরের দোহাই দেবে বই কি, ছটপট কে করছে তা বুঝেছি। আমি গেলেই এখন তুমি বাঁচো। এদিকে কথায় কথায় লজ্জায় মুখ চোখ লাল হয়ে ওঠে। তোমার পেটে যে এত ছিল তাকে বুঝবে। আচ্ছা দোহাই তোমার, তুমি এখানেই থাকো, রক্ষা করো। তোমার মুখ বন্ধ হলে বাঁচি। আমি ভুল বুঝেছিলাম, হরকুমার বাবু বোধহয় শান্তিতেই আছেন। এরকম সুযোগ তার সব সময় ঘটে না। কুড়ানি আরাম পেয়ে যখন চোখ খুলল, পটল বলল, তোর চোখ খোলাবার জন্য তোর বর যে আজ অনেকক্ষণ ধরে তোকে পায়ে ধরে সাজিয়েছে, আজ তাই বুঝি এত দেরি করলি? ছি ছি, ওর পায়ের ধুলো নে। কুড়ানি কর্তব্যবোধে তৎক্ষণাৎ গম্ভীরভাবে যতীনের পায়ের ধুলো নিল। যতীন দ্রুত পদে ঘর থেকে চলে গেল। তার পরদিন থেকে যতীনের ওপর রীতিমতো উপদ্রব আরম্ভ হলো। যতীন খেতে বসেছে এমন সময় কুড়ানি পাখা দিয়ে তার মাছি তাড়াতে প্রবৃত্ত হলো। যতীন ব্যস্ত হয়ে বলে উঠল, থাক থাক থাক, কাজ নেই। কুড়ানি এই নিষেধ শুনে বিস্মিত হয়ে মুখ ফিরিয়ে
পিছনের ঘরের দিকে একবার চেয়ে দেখল, তারপরে আবার পাখা বোলাতে লাগলো। যতীন অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে বলে উঠল, পটল, তুমি যদি এমন করে আমাকে জ্বালাও তবে আমি কিন্তু খাবো না। আমি এই উঠলাম। বলে ওঠার উপক্রম করতেই কুড়ানি পাখা ফেলে দিল। যতীন মেয়েটির বুদ্ধিহীন মুখে তীব্র বেদনার রেখা দেখতে পেল। তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে সে পুনরায় বসে পড়ল। কুড়ানি যে কিছু বোঝে না, সে যে লজ্জা পায় না, বেদনা বোধ করে না, এ কথা যতীনও বিশ্বাস করতে আরম্ভ করেছিল। আজ হঠাৎ তার মধ্যে দেখল সকল নিয়মের ব্যতিক্রম হয়েছে, এবং ব্যতিক্রম কখন ঘটে কেউ তা আগে থেকে বলতে পারে না। কুড়ানি পাখা ফেলে দিয়ে চলে গেল। পরদিন সকালে যতীন বারান্দায় বসেছিল। গাছপালার মধ্যে কোকিল জোরে জোরে ডাকাডাকি শুরু করেছে, আর বাতাস আমের বোলের গন্ধে ভারাক্রান্ত। ঠিক তখনই সে দেখল কুড়ানি চায়ের কাপ হাতে নিয়ে একটু ইতস্তত করছে। ওর হরিণের মতো চোখে একটা করুণ ভয়, যেন বুঝে উঠতে পারছে না চা দিলে যতীন রাগ করবে কিনা। যতীন সেটা বুঝতে পেরে ব্যথিত হলো। সে উঠে গিয়ে কুড়ানির হাত থেকে কাপটা নিয়ে নিল। এমন এক নিষ্পাপ মেয়েকে সামান্য কারণে কি আর ধমকানো যায়? কিন্তু ঠিক তখনই বারান্দার অন্য পাশে পটল চুপচাপ হাজির হয়ে মুখে এক চতুর হাসি নিয়ে যতীনকে কিল দেখালো। ভাবটা যেন এরকম, কেমন ধরা খেলে? সেদিন সন্ধ্যায় যতীন একটা ডাক্তারি কাগজ পড়ছিল। হঠাৎ ফুলের গন্ধে চমকে উঠে দেখল কুড়ানি বকুলের মালা হাতে ঘরে ঢুকছে। যতীন মনে মনে বলল, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। পটলের এই নিষ্ঠুর মজায় আর প্রশ্রয় দেওয়া উচিত নয়। যতীন কুড়ানিকে বলল, ছি ছি কুড়ানি, তোমাকে নিয়ে তোমার দিদি হাসি ঠাট্টা করছে, তুমি বোঝো না? কথা শেষ হতেই কুড়ানি লজ্জায় গুটিয়ে যেতে লাগলো, কিন্তু যতীন তাড়াতাড়ি তাকে ডাকলো। কুড়ানি, তোমার মালাটা দেখি তো। বলে মালাটা তার হাত থেকে নিল। কুড়ানির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। ঠিক তখনই ভেতর থেকে একটা উচ্চ হাসির শব্দ ভেসে এলো। পরদিন সকালে যতীনকে উত্ত্যক্ত করতে গিয়ে পটল দেখল ঘর ফাঁকা। টেবিলের ওপর একটা কাগজ পড়ে আছে, তাতে শুধু লেখা, পালিয়ে গেলাম, শ্রী যতীন। পটল তখন কুড়ানির চুলের বেনি ধরে টান দিয়ে বলল, ও কুড়ানি, আরে তোর বর যে পালিয়ে গেল, ধরে রাখতে পারলি না। তারপর সে গৃহস্থলীর কাজে চলে গেল। কুড়ানি প্রথমে কথাটা বুঝতেই পারল না। কিছুক্ষণ ছবির মতো স্থির দাঁড়িয়ে রইল, চোখ মেলে তাকিয়ে রইল সামনের দিকে। তারপর ধীরে ধীরে যতীনের ঘরে গিয়ে দেখল ঘরটা ফাঁকা। টেবিলের ওপর গত সন্ধ্যায় দেওয়া তার মালাটা পড়ে আছে। বসন্তের সকালটা ছিল স্নিগ্ধ সুন্দর। রোদ্দুর কৃষ্ণচূড়ার পাতার ফাঁক দিয়ে ছায়ার সঙ্গে মিশে বারান্দায় পড়ছে। কাঠবেড়ালিরা ছুটোছুটি করছে, আর পাখিরা নানা সুরে গান গেয়ে চলেছে, যেন কিছুতেই তাদের বলা শেষ হচ্ছে না। প্রকৃতির এই এক টুকরো শান্ত প্রাণবন্ত দৃশ্যের মধ্যে কুড়ানি দাঁড়িয়ে রইল বোকা, হতভম্ব। সে কিছুই বুঝতে পারছিল না কেন এমন হলো, কেন এই সকাল এই বাড়ি চারপাশের সব কিছু এত ফাঁকা লাগছে, যেন হঠাৎ কেউ তাকে তার হৃদয়ের গভীর এক শূন্যতার মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু সেখানে আলো দেখানোর জন্য কোনো প্রদীপ হাতে দেয়নি। জগতের এই প্রাণময় উচ্ছ্বসিত প্রকৃতির মাঝে গাছপালা আর পশু পাখির কলরবের মধ্যে কে আবার কুড়ানিকে ফিরিয়ে আনবে?
পটল ঘরের কাজ শেষ করে কুড়ানির খোঁজ নিতে এসে দেখল সে যতীনের ফাঁকা ঘরে খাটের পায়া ধরে মাটিতে পড়ে আছে, যেন শূন্য সেই শয্যাকে পায়ে ধরে কাঁদছে। তার বুকের ভিতরে যে একটি সুধার পাত্র লুকানো ছিল সেটা যেন শূন্য তার চরণে বৃথা আশ্বাসে উপর করে ঠেলে দিচ্ছে। সেই হতভাগিনী মেয়ে যেন নির্বাক ভাবে বলছে, আমাকে নিয়ে যাও, ওগো শুনছো, আমাকে নিয়ে যাও। পটল অবাক হয়ে বলল। এ কি হচ্ছে কুড়ানি? কুড়ানি উঠল না, যেমন ছিল তেমনই পড়ে রইল। পটল কাছে গিয়ে ছুঁতেই সে হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়ল। পটল ভয় পেয়ে চিৎকার করে উঠল। সর্বনাশ করেছিস, মরেছিস। পটল হরকুমারকে গিয়ে বলল, এ কি বিপদ হলো? তুমি কি করছিলে? কেন আমাকে আটকালে না? তোমাকে আটকানো আমার স্বভাব নয়, আর আটকালেই বা কিছু কি হতো? তুমি কেমন স্বামী? আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করে থামাতে পারো না? আমাকে এ খেলায় নামতে দিলে কেন? তারপর সে ছুটে গিয়ে কুড়ানিকে জড়িয়ে ধরে বলল, লক্ষ্মী বোন আমার, কি হয়েছে আমাকে বল। কিন্তু কুড়ানির কি ভাষা আছে যে সে তার মনের গভীর কষ্ট প্রকাশ করতে পারবে? সে শুধু বুক চেপে ধরে কাঁদতে লাগলো। কি সেই ব্যথা জগতে এমন আর কেউ কখনো অনুভব করেছে কিনা? লোকে তাকে কি নামে ডাকে কিছুই সে জানে না। তার একটাই ভাষা, অঝোর কান্না। পটল বলল, কুড়ানি, তোর দিদি দুষ্ট, কিন্তু তুই তার কথা এতটা বিশ্বাস করবি এটা সে কখনো কল্পনা করেনি। তার কথায় কেউ কখনো বিশ্বাস করে না রে। তুই এমন ভুল করলি কেন? একবার মুখ তুলে তাকিয়ে দেখ, মাফ করে দে। কিন্তু কুড়ানির মন তখন এতটাই বিমুখ হয়ে গেছে যে সে কোনোভাবেই পটলের দিকে তাকাতে পারল না। বরং সে আরো শক্ত করে হাতের মধ্যে মাথা গুঁজে রাখল। সে সব ঠিকমতো না বুঝলেও মূঢ়ভাবে পটলের ওপর রাগ করেছিল। পটল ধীরে ধীরে কুড়ানিকে ছেড়ে উঠে দাঁড়ালো। জানালার ধারে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে ফাল্গুনের উজ্জ্বল রোদে চকচকে সুপারি গাছের পাতার দিকে তাকিয়ে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। পরদিন কুড়ানিকে আর দেখতে পাওয়া গেল না। পটল সবসময় কুড়ানিকে আদর করে নতুন গয়না আর সুন্দর কাপড় চোপড় পরাতো। নিজের সাজগোজের দিকে তার কোনো মনোযোগ ছিল না, বরং সাজগোজের আনন্দটা সে কুড়ানির মধ্য দিয়ে উপভোগ করত। কিন্তু এখন তার যত্নে রাখা গয়না কাপড় কুড়ানির ঘরের মাটিতে পড়ে আছে। কুড়ানি তার হাতের বালা নাকের ফুল পর্যন্ত খুলে রেখে চলে গেছে। তার পটল দিদির সমস্ত আদর যেন শরীর থেকে মুছে ফেলবার চেষ্টা করছে। হরকুমার কুড়ানির ব্যাপারে পুলিশের কাছে খবর দিলেন, কিন্তু সে সময় প্লেগের আতঙ্কে এত মানুষ যে যার মতো পালিয়ে যাচ্ছিল যে এত ভিড়ের মধ্যে কুড়ানিকে আলাদা করে খুঁজে বার করা পুলিশের পক্ষে সম্ভব ছিল না। হরকুমার কয়েকবার ভুল সন্ধানে হেনস্থা হয়ে অবশেষে আশা ছেড়ে দিলেন। যাকে তারা একদিন অজানা জায়গা থেকে খুঁজে বার করেছিল সে আবার সেই অজানার মাঝেই হারিয়ে গেল। যতীন অনেক চেষ্টা করে সেবার প্লেগ হাসপাতালে ডাক্তারির চাকরি পেয়েছিল। একদিন দুপুরবেলায় বাড়িতে খেয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোল। সেখানে গিয়ে শুনল হাসপাতালে এক নতুন রোগী নিয়ে এসেছে। পুলিশ তাকে রাস্তায় অচেতন অবস্থায় কুড়িয়ে পেয়েছে। যতীন দেখতে গেল। মেয়েটির মুখের বেশিরভাগ অংশ চাদরে ঢাকা ছিল,
সে প্রথমে তার হাত ধরে নাড়ি পরীক্ষা করল। শরীরে খুব বেশি জ্বর নেই, কিন্তু অত্যন্ত দুর্বল। তারপর মুখ থেকে চাদর সরাতেই যতীনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এ যে কুড়ানি! ইতিমধ্যে সে পটলের কাছে কুড়ানির পুরো কাহিনী শুনে নিয়েছিল। তীব্র অভিমান আর নীরব যন্ত্রণার ছায়ায় আচ্ছন্ন তার হরিণ চোখ দুটি যতীনের কল্পনায় বারবার ভেসে উঠত, যেন সেই চোখ দুটো নির্বাকভাবে আকুতি জানাত। আজ সেই চোখ বন্ধ, ক্লান্ত, জ্বরে আক্রান্ত। সেই চোখের সুদীর্ঘ পল্লব কুড়ানির শীর্ণ কপালের উপর কালির রেখা টেনেছে। দেখা মাত্র যতীনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এত কোমল, এত সুন্দর করে গড়ে তুলে বিধাতা কেন তাকে দুর্ভিক্ষ আর মহামারীর মধ্যে ফেলে দিলেন? আজ যে প্রাণটি ক্লান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে পড়ে আছে, তার এই ছোট্ট জীবনে এত দুঃখ, এত কষ্ট সহ্য করার শক্তি সে কোথা থেকে পেল? আর যতীনই বা কেন তার জীবনের মাঝখানে হঠাৎ তৃতীয় এক সংকট হয়ে এসে হাজির হলো? যতীনের বুকের ভেতর দীর্ঘশ্বাস ঘূর্ণির মতো ঘুরপাক খেতে লাগলো, কিন্তু সেই দীর্ঘশ্বাসের মাঝেও যেন কোথাও এক ধরনের সুখের অনুভূতি বাজতে লাগলো। ভালোবাসা যা জগতে সত্যি দুর্লভ, তা সে চায়নি, কিন্তু তবুও ভাগ্যের খেলা তাকে এনে দিয়েছে। এই ভালোবাসা যা এমন করে মৃত্যুর দ্বার পর্যন্ত এসে মূর্ছিত হয়ে পড়ে, পৃথিবীতে কজনই বা এমন ভাগ্য নিয়ে জন্মায়? যতীন কুড়ানির পাশে বসে তাকে একটু একটু করে গরম দুধ খাইয়ে দিল। অনেকক্ষণ পর খেতে খেতে কুড়ানি এক লম্বা শ্বাস নিয়ে আস্তে আস্তে চোখ খুলল। যতীনের মুখের দিকে তাকিয়ে কুড়ানি যেন সুদূর কোনো স্বপ্নের স্মৃতি মনে করবার চেষ্টা করল। যতীন তার কপালে হাত রেখে আলতো করে নাড়িয়ে বলল, কুড়ানি। এই ডাক শুনেই কুড়ানির চোখের ওপর এক আবছা আবেগের পরত নেমে এলো। ঠিক যেমন বর্ষার আকাশের প্রথম মেঘ জমে ওঠে, তার গভীর কালো চোখ দুটিও যেন স্নিগ্ধ এক আবরণে ঢেকে গেল। যতীন সকরুণ কণ্ঠে বলল, কুড়ানি, এই দুধটুকু শেষ করে ফেলো। কুড়ানি ধীরে ধীরে উঠে বসল। পেয়ালার ওপর থেকে যতীনের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে দুধটা খেয়ে নিল। একজন ডাক্তার তো আর সারাক্ষণ একজন রোগীর পাশে বসে থাকতে পারে না। এতে কাজেরও ব্যাঘাত ঘটে, অন্যরাও খারাপ চোখে দেখে। তাই যতীন যখন উঠল, তখন কুড়ানির চোখ দুটি ভয়ে আর হতাশায় ব্যাকুল হয়ে উঠল। যতীন তার হাত ধরে আশ্বাস দিয়ে বলল, আমি এখনই ফিরে আসব, ভয় পেও না কুড়ানি। তারপর সে কর্তৃপক্ষকে জানালো যে এই নতুন রোগিনীর প্লেগ হয়নি, বরং সে অপুষ্টির কারণে চরম দুর্বল হয়ে পড়েছে। তাই তাকে প্লেগ আক্রান্তদের সঙ্গে রাখা বিপজ্জনক। বিশেষ অনুমতি নিয়ে যতীন কুড়ানিকে হাসপাতাল থেকে নিজের বাসায় নিয়ে গেল। পটলকে সব জানিয়ে একখানা চিঠিও লিখে পাঠিয়ে দিল। সেদিন সন্ধ্যায় ঘরে ছিল শুধু একজন রোগী আর একজন চিকিৎসক। শিয়রের পাশে রাখা একটি ছোট্ট কেরোসিন ল্যাম্প তার চারপাশে নরম আবছা আলো ছড়িয়ে দিচ্ছিল। ঘরের নিস্তব্ধতার মাঝে শুধু ব্র্যাকেটের ওপরে রাখা ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল, আর কুড়ানির ক্ষীণ নিঃশ্বাসের ধ্বনি। যতীন কুড়ানির কপালে হাত রাখল এবং নরম স্বরে বলল, তুমি কেমন বোধ করছো কুড়ানি? কুড়ানি কোনো উত্তর দিল না। সে শুধু যতীনের হাতটা নিজের কপালের উপর চেপে ধরে রাখল, যেন কিছু বলতে চাইছে, কিন্তু মুখে বলতে পারছে না।
যতীন আবার জিজ্ঞাসা করল, তোমার গলায় এটা কি কুড়ানি? কুড়ানি সঙ্গে সঙ্গে কাপড় টেনে তা ঢাকার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে যতীন তা দেখতে পেয়ে গেছে। ওটা একটা শুকনো বকুল ফুলের মালা। তখনই তার মনে পড়ে গেল এই মালাটি আসলে কি। ঘরের ভেতর টিকটিক শব্দে ঘড়ি চলছিল, আর যতীন চুপচাপ বসে ভাবছিল। এই প্রথম কুড়ানি কিছু লুকোনোর চেষ্টা করল। এই প্রথম সে তার মনের কথা গোপন করতে চাইল। একসময় সে ছিল হরিণ শিশুর মতো সহজ সরল, কিন্তু কখন যে সে হৃদয়ের ভারে নুয়ে পড়া এক যুবতী হয়ে উঠল। কোন সকালবেলার রোদে, কোন অনুভূতির উত্তাপে তার সরলতার কুয়াশা কেটে গিয়ে তার লজ্জা, ভয় আর কষ্ট এমন হঠাৎ করে স্পষ্ট হয়ে উঠল। রাত যখন প্রায় 2:30, যতীন চৌকিতে বসেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজা খোলার শব্দে সে চমকে উঠল। পটল আর হরকুমার বাবু ঘরে ঢুকছেন। হরকুমারের হাতে একটা বড় ব্যাগ। হরকুমার বাবু বললেন, তোমার চিঠি পাওয়ার পরে ঠিক করেছিলাম কাল সকালে আসব, কিন্তু মাঝরাতে পটল বলল, ওগো, কাল সকালে গেলে কুড়ানিকে দেখতেই পাবো না। আমি এখনই যাব। কিছুতেই ওকে বোঝাতে পারলাম না, তাই বাধ্য হয়ে রাতেই গাড়ি করে রওনা দিলাম। পটল তখন হরকুমারকে বললেন, চলো, তুমি যতীনের বিছানায় ঘুমাও। হরকুমার আপত্তি করার ভান করলেও শেষমেশ যতীনের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। বেশি সময় লাগলো না, দ্রুতই ঘুমিয়ে গেলেন। পটল ফিরে এসে যতীনকে এক কোণে ডেকে নিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করল, বাচ্চার আশা আছে? যতীন কুড়ানির নাড়ি পরীক্ষা করে মাথা নাড়িয়ে ইশারায় জানিয়ে দিল যে বাঁচার আশা নেই। পটল কুড়ানির সামনে নিজেকে প্রকাশ না করে যতীনকে একটু আড়ালে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, যতীন, সত্যি করে বলো, তুমি কি কুড়ানিকে ভালোবাসো না? যতীন কোনো উত্তর দিল না। সে কুড়ানির বিছানার পাশে এসে বসল, তার হাত ধরে নাড়িয়ে বলল, কুড়ানি, কুড়ানি। কুড়ানি ধীরে ধীরে চোখ মেলে তাকালো। তার ঠোঁটে মৃদু শান্ত একটুখানি হাসি ফুটল। সে কাঁপা কণ্ঠে বলল, কি দাদা বাবু? যতীন কুড়ানির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার এই মালাটা আমার গলায় পরিয়ে দাও কুড়ানি। কুড়ানি কিছু না বলে এক মায়াবী দৃষ্টিতে যতীনের মুখের দিকে তাকিয়ে রইল, যেন সে বুঝতে পারছিল না এই মুহূর্তে তার কি করা উচিত। যতীন আবার বলল, তোমার মালাটা আমাকে দেবে না? এতদিন যে ভালোবাসা তাকে দেওয়া হয়নি, সেই অভাবের একটা মৃদু অভিমান যেন কুড়ানির মনে জেগে উঠল। সে মৃদু স্বরে বলল, কি হবে দাদা বাবু? যতীন তার হাত দুটো শক্ত করে ধরে বলল, আমি তোমায় ভালোবাসি কুড়ানি। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্ক। শুনে কুড়ানি কিছুক্ষণ চুপচাপ রইল, যেন বিশ্বাস করতে পারছিল না। তারপর হঠাৎ তার 2 চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। যতীন ধীরে ধীরে বিছানার পাশে হাঁটু গেড়ে বসল। কুড়ানির হাতের কাছে মাথা নিচু করে রাখল। কুড়ানি কাঁপা হাতেই নিজের গলার শুকনো বকুলের মালাটা খুলে যতীনের গলায় পরিয়ে দিল। কি জ্বালা দিয়া গেলি মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে,
না দেখিলে পরাণ পড়ে। ঠিক তখনই পটল কাছে এসে তাকে ডাকল। কুড়ানি, কুড়ানি ক্লান্ত শীর্ণ মুখ উজ্জ্বল করে হাসল। তার কণ্ঠে ছিল গভীর ভালোবাসার সুর। কি দিদি? পটল তার হাত ধরে ফিসফিস করে বলল, আমার উপরে তোর রাগ নেই তো বোন? কুড়ানি কোমল চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল, না দিদি। পটল চোখের জল মুছতে মুছতে যতীনের দিকে তাকিয়ে বলল, যতীন, একবার তুমিও ঘরে যাও। যতীন পাশের ঘরে চলে গেলে পটল ব্যাগ খুলে কুড়ানির সমস্ত কাপড় গহনা বার করল। কুড়ানিকে বেশি নাড়াচাড়া না করে তার মলিন পোশাকের ওপর আস্তে করে একটা লাল বেনারসি শাড়ি জড়িয়ে দিল। তারপর একে একে হাতে চুড়ি পরিয়ে দিল, দুই হাতে দুইটি বালা পরালো। এরপর পটল যতীনকে ডাকল। যতীন। যতীন ঘরে আসতেই পটল তাকে বিছানায় বসিয়ে কুড়ানির সোনার এক ছড়া হার তার হাতে দিল। যতীন আস্তে করে কুড়ানির মাথা তুলে সেই হার পরিয়ে দিল। ভোরের আলো যখন জানলা দিয়ে এসে কুড়ানির মুখে পড়ল, তখন সে আর সেই আলো দেখতে পেল না। কিন্তু তার শান্ত উজ্জ্বল মুখ দেখে মনে হচ্ছিল সে মরে যায়নি, বরং কোনো গভীর সুখের স্বপ্নের মধ্যে ডুবে গেছে। যখন কুড়ানির মৃতদেহ নিয়ে যাওয়ার সময় এলো, পটল তার বুকে মুখ গুঁজে কাঁদতে কাঁদতে বলল, বোন, তোর ভাগ্য ভালো। জীবনের চেয়ে তোর মরণ সুখের। যতীন কুড়ানির সেই শান্ত স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, যার ধন তিনিই নিয়েছেন, কিন্তু আমাকেও তিনি বঞ্চিত করেননি। শুনছিলেন রবি ঠাকুরের কলমে মাল্যদান। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং ইতিমধ্যেই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে শ্রীতমা, শর্মিলী, সায়ক, সুমন এবং আমি গল্পের সূত্রধার সায়ন। ভিজুয়ালস ও পোস্টার ডিজাইনে রয়েছে সান্নিক, সাউন্ড ডিজাইনিংয়ে রয়েছে আড্ডা খানা প্রোডাকশন। দেখা হচ্ছে পরের গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।